পত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নেই, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ইসি গঠনে এখনই আইন করার পক্ষে আওয়ামী লীগ, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে 4 দফা প্রস্তাব, অবাধ নির্বাচনে দলগুলোর সহযোগিতা জরুরি, রাষ্ট্রপতি, সরকারের 8 বছর পূর্তি আজ। মানব জমিন, প্রেসিডেন্টে আস্থা আওয়ামী লীগের 4 প্রস্তাব। আমাদের সময়, বেড়েছে পাঠানোর খরচ, হুন্ডির ফাঁদে রেমিট্যান্স। সকালের খবর, বর্তমান সরকারের 3য় বর্ষপূর্তি আজ। প্রাথমিকের 3010 শিক্ষকের চাকরি সরকারি হচ্ছে। জয় জয় দিন, আওয়ামী লীগ নেতার বাসায় ঢুকে গুলি, মা আহত। মানবকণ্ঠ, বিদায়ী ভাষণে ওবামা, গণতন্ত্রকে রক্ষা করুন। দৈনিক ইনকিলাব, প্রবৃদ্ধি নিয়ে ভিন্ন মত। ভোরের কাগজ, দিশেহারা বিএনপি। আমাদের অর্থনীতি, মোবাইল ব্যাংকিং পর্যবেক্ষণ জোরদারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। দৈনিক দিনকাল, 1-11 সরকারের ধারাবাহিকতা এখনো চলছে, মির্জা ফখরুল। বণিক বার্তা, মোবাইল ব্যাংকিং আরো নিয়ন্ত্রণ আরোপ করল কেন্দ্রীয় ব্যাংক। দৈনিক সংগ্রাম, গ্যাসের সেই অফুরন্ত মজুদ গেল কোথায়, জ্বালানিতে বিদেশ নির্ভর হচ্ছে সরকার। দৈনিক করতোয়া, উত্তরের জেলাগুলোতে শীত জেঁকে বসছে, বাড়ছে রোগবালাই। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডায়ালগ উইথ প্রেসিডেন্ট অন ইলেকশন কমিশন ফরমেশন, আওয়ামী লীগ টু প্রপোজেস ফর ল ইনঅ্যাক্টমেন্ট। ঢাকা ট্রিবিউন, প্রাইম মিনিস্টার টু মিয়ানমার, টেক ব্যাক ইউর ন্যাশনালস। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছিল রাজনৈতিক দলগুলোর। গেল দিন দেখলাম সরকারি দল আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, বৈঠক করেছে এবং 4 দফা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইনের কথা ব্যাপারে জোর দেওয়া হয়েছে, আর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির উপরে তাদের আস্থা রয়েছে এই ব্যাপারে সে কথাও জানিয়েছে। ই ভোটিং চেয়েছে, সে কথা আমরা শিরোনামে দেখেছি। এখন পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা বা সংলাপ যাই বলি না কেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব মতাদর্শ অনুযায়ী, নিজস্ব অবস্থান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। তারা গিয়ে নানা দফার প্রস্তাব এক একজনরা গিয়ে উপস্থাপন করছেন এবং রাষ্ট্রপতি খুবই গুরুত্বের সঙ্গে বিষয়গুলো দেখছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই আলোচনাগুলো হচ্ছে। আমরা গতকালকে দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, 19 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন। দেখেন, এখানে এর আগে যে সমস্ত দল রাষ্ট্রপতির কাছে গেছেন এবং প্রস্তাবনা উপস্থাপন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করলেন, আপনি যদি একটি একটি করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রায় সবগুলো প্রস্তাবই এক ধরনের ভালোর দিকে যাত্রার পদক্ষেপের প্রত্যাশা। এখন প্রশ্ন, আওয়ামী লীগ যে কথা বলেছে, ই ভোটিং এর কথা বলেছে, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, নির্বাচনকালীন সময়ে যে সমস্ত রাষ্ট্রের উইংগুলো আছে যেগুলোর উপরে নির্ভর করতে হয়, যেগুলো দেশকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে, সেই সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের অধীনের কথা বলেছেন। সবই কিন্তু অত্যন্ত ভালো ভালো কথা। এখন মূল যে বক্তব্য, এই সংলাপটির আয়োজন করার মধ্য দিয়ে রাজনীতিতে এক ধরনের সুবাতাস বইতে দেখছি আমরা। রাজনীতিবিদদের মধ্যে তার চেয়ে বেশি সাধারণ জনমানুষের মধ্যে এক ধরনের আশাবাদ দেখছি যে না, ঠিক আছে, এতদিন পর্যন্ত একটি দমবন্ধ অবস্থাতে ছিল, এখন তাহলে একটা পরিবেশ স্থিতিশীল হচ্ছে, পরিবেশের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণতা আসছে, তাহলে এবার হয়তো ইতিবাচক কিছু একটা হবে। এইটা সাধারণ জনমানুষের প্রত্যাশা। এখন বাস্তবতা হচ্ছে, রাষ্ট্রপতি যেভাবে কথা বলছেন, রাষ্ট্রপতি যেভাবে মানুষের কথা শুনছেন, রাজনৈতিক দলগুলোর কথা শুনছেন, এখন এখানে দেখার বিষয় রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে কতটা আন্তরিক। এখন এখানে দেখার বিষয়, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে প্রস্তাব পেলেন, রাষ্ট্রপতি তার ভিত্তিতে তার যে সীমিত ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে তিনি শেষ পর্যন্ত গিয়ে একটি নির্বাচন কমিশন কতটা দৃঢ়তার সঙ্গে গঠন করেন এবং সেই নির্বাচন কমিশন কতটা
শক্তিমত্তার পরিচয় দিতে পারে তাদের কর্মক্ষেত্রে গিয়ে, তাদের কাজের জায়গাতে গিয়ে। এই জায়গাটিতে একটা আশঙ্কার ব্যাপার বলে রাখা ভালো যে আশাবাদের একটা সীমা থাকা দরকার, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। রাষ্ট্রপতি শেষ পর্যন্ত গিয়ে যদি আওয়ামী লীগ যেভাবে চাইছে, আওয়ামী লীগ যে প্রস্তাব দিচ্ছে, রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াতে যদি সেই মতামতটির প্রতিফলন ঘটে, তাহলে আশাটা এক ধরনের হতাশায় পরিণত হবে। তবে এত আগে হতাশার কথা বলতে চাই না, যেহেতু একটা ইতিবাচক জায়গা আমরা দেখছি। বিশ্বাস রাখতে চাই যে সীমিত ক্ষমতার মধ্যেও রাষ্ট্রপতি রাজনীতিতে যে এক ধরনের দমবন্ধকর অবস্থা আছে, পরস্পর অসহিষ্ণু একটি অবস্থা আছে, সেই জায়গাতে রাষ্ট্রপতি এমন একটি উদ্যোগ নেবেন, আশা খুবই ক্ষীণ। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আশাবাদী নই এই জায়গাটিতে, তারপরেও আমি আশা করছি যে রাষ্ট্রপতি এমন একটা উদ্যোগ নিন যে উদ্যোগের প্রেক্ষিতে সত্যিকার অর্থেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই উদ্যোগটি, এবং সাধারণ জনমানুষের যে ভোটাধিকারের যে গুরুত্ব, ভোটাধিকার যে বর্তমান সময়ে নেই, সেটি যেন প্রতিষ্ঠিত হয়, সেরকম একটি উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করবেন। আর রাজনৈতিক দলগুলো কেউই চাইবেন না যে আমার মতো করে, সরকারি দল সহ, আওয়ামী লীগ সহ, আমার মতো করেই একটি নির্বাচন কমিশন গঠন হোক। রাজনৈতিক দলগুলোর ভেতরে বোধোদয় আসা দরকার যে আমি জনগণের ভোটে নির্বাচিত হব, অন্য কোনো কার্যকলাপ কৌশলের ভিত্তিতে নির্বাচিত হব না। এই মানসিকতা নিয়ে যদি রাজনৈতিক দলগুলো রাজনীতি করেন, তাহলে হয়তো বা একটি ইতিবাচক কিছু আমরা দেখব। আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে 3 বছর পূর্তি হলো, মোট 8 বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের এই 3 বছর নিয়ে যদি আলোচনা করি, আগের গুলোর 3 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার নির্বাচনে এসেছিল, যে নির্বাচনটি হয়েছিল আজ থেকে 3 বছর আগের 5 জানুয়ারিতে। সরকার শপথ নিয়েছিল এই 12 জানুয়ারি। এই শপথ উপলক্ষে, অর্থাৎ সরকার গঠন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণও দিবেন। সেখানে হয়তো তিনি তার সরকারের মূল্যায়ন করবেন, তার সরকারের সময়ের যে কার্যক্রমগুলো করেছেন সেই কার্যক্রমগুলো করবেন। আমি বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখি, সবচেয়ে কৃতিত্বের জায়গাটি যেটা দেখি, সেটি হচ্ছে দেশ এবং বিদেশের হাজারো রকমের প্রতিকূলতাকে অতিক্রম করে এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার মোটামুটি ভাবে শেষ করেছে বলা যাবে না, কিন্তু একটি পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে, 45 বছরের ইতিহাসে যা কখনো ভাবা যায়নি সেই কাজগুলো বর্তমান সরকার করেছে, যে এই যুদ্ধাপরাধীদের যে বিচার করা যাবে, বিচারের পরে তাদের রায় কার্যকর করা যাবে, ফাঁসি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে, সেটি একটি অবিশ্বাস্য কাজগুলো এই সরকার করেছে। এটি বর্তমান সরকারের আমার দিক থেকে এটি আমি সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখি। এর বাইরে সরকার যে কথাগুলো বলেন যে উন্নয়ন, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, আরো অনেক রকমের উন্নয়ন হচ্ছে। এখন এই জায়গাগুলো দিয়ে সরকার যেভাবে বলেন, উন্নয়নের সংজ্ঞাটি যেভাবে দেন, আমার পর্যবেক্ষণে উন্নয়নের সংজ্ঞাগুলো সেইভাবে পড়ে না। আমি এই উন্নয়নগুলোকে বা আমরা এই উন্নয়নগুলোকে আসলে সেইভাবে দেখা যায় কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন, অবকাঠামোর উন্নয়ন খুব জরুরি, কিন্তু অবকাঠামো নিজে কোনো উন্নয়ন না, সে উন্নয়নকে ত্বরান্বিত করে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। অবকাঠামোর উপর ভিত্তি করে উন্নয়নটি আরো ত্বরান্বিত হয়। কিন্তু উন্নয়ন যদি শুধুমাত্র অবকাঠামোতে এসে থেকে যায়, তাহলে সেই উন্নয়নটি টেকসই হয় কিনা সন্দেহ আছে। এই অনুষ্ঠানেও বারবার বলেছি, সেটি উন্নয়ন যেটি আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অর্থ ব্যয়ে সম্পন্ন করতে পারবেন। আমাদের বড় বড় প্রকল্পের কোনটি সেটির মধ্যে পড়ে না। আমরা একটি প্রকল্পে অনেক অনেক বেশি অর্থ ব্যয় করে ফেলছি, অর্থ অপচয় করে ফেলছি। এই অর্থগুলো আমরা লোন করে বিদেশ থেকে আনছি, এই অর্থগুলো আমাদের শোধ করতে হবে। এটি একটি ব্যাপার। আরেকটি বড় ব্যাপার, এই সরকারের যেরকম সাফল্যের কথা বললাম, শিক্ষার জায়গাটিতে সরকার সাফল্যের কথা বলেন, কিন্তু শিক্ষার জায়গাটিতেই সরকারের খুব বড় রকমের ব্যর্থতা। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুধুমাত্র এই সরকারের সময়ের ব্যর্থতা তা নয়, অন্য আগের থেকেও শুরু হয়েছিল, কিন্তু সেই ধারাবাহিকতাটা চলেছে। সরকার কোয়ান্টিটির উপর গুরুত্ব দিয়েছে, কোয়ালিটির দিকে গুরুত্ব দেয় নাই। 36 কোটি বই সরবরাহ করাটাকে সরকার অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু 36 কোটি বইয়ে যে নজিরবিহীন নৈরাজ্য হয়েছে, নজিরবিহীন ভুল হয়েছে, এবং এক ধরনের সাম্প্রদায়িকতার কাছে এক ধরনের আত্মসমর্পণ করা হয়েছে, সেই জায়গাগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। এই না দেয়াটা আমার ধারণা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের ক্ষেত্রে এক ধরনের বড় রকমের অন্তরায় হবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা,
যে সরকার বা সরকারের নীতিতে অবকাঠামোগত উন্নয়নকেই উন্নয়ন বলা হচ্ছে, মানব সম্পদ উন্নয়ন যে সবচেয়ে জরুরি, মানুষের উন্নয়ন যে সবচেয়ে জরুরি, শিক্ষা বলতে কোয়ালিটি এডুকেশন যে সবচেয়ে জরুরি, সেই জায়গাটিতে যতটা গুরুত্ব পাওয়া দরকার ততটা গুরুত্ব পায়নি। আরেকটি বিষয় আছে গণতন্ত্র থাকা না থাকা, কথা বলা যায় কি যায় না। এটি দেখেন পৃথিবীতে উন্নয়নের যে মডেল, সেখানে গণতন্ত্রই একমাত্র মডেল না। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না তা নয়, গণতন্ত্র ছাড়াও উন্নয়ন হয়। আমাদের আশেপাশে, আমি ইউরোপ বা অন্যদিকে যেতে চাই না, আমাদের আশেপাশে এর উদাহরণ আছে, মালয়েশিয়ার উদাহরণ, সিঙ্গাপুরের উদাহরণ। গণতন্ত্র নাই কিন্তু উন্নয়ন হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে গণতন্ত্র না থাকলেও উন্নয়ন সম্ভব, কিন্তু গণতন্ত্র না থাকলেও উন্নয়ন হতে হলে যে কাজ যেটি থাকা দরকার সেটি হচ্ছে সুশাসন। সিঙ্গাপুরে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল। মালয়েশিয়াতে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল, যে কারণে তাদের উন্নয়নগুলো অত্যন্ত টেকসই হয়েছে। একটি তৃতীয় বিশ্বের দেশকে প্রথম বিশ্বের দেশে পরিণত করতে পেরেছেন মাহাথির, পেরেছেন লি কুয়ান, পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গণতন্ত্রের এক ধরনের দুর্বল অবস্থা, ভোটারবিহীন নির্বাচন, আবার একই সঙ্গে সুশাসনের খুব বড় রকমের অভাব। বড় বড় আর্থিক কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেগুলোর বিচার করা যাচ্ছে না। হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য ঘটনার আমরা বিচার করতে পারছি না, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারলেও। সেই কারণেই যেহেতু সুশাসন নিশ্চিত করতে পারছি না, সুশাসনবিহীন উন্নয়ন টেকসই হবে বলে মনে হয় না, এই জায়গাটি আমাদের মাথায় রাখা দরকার। যেহেতু আমরা সুশাসন নিশ্চিত করতে পারছি না, সেই কারণে বাংলাদেশের মতো দেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো অপরিহার্য। আমাদের রাজনীতিতে সরকার বা অন্যরা যদি এই বিষয়টির প্রতি আরেকটু গুরুত্ব দেন, একটু আন্তরিকভাবে অনুধাবন করেন, আমার ধারণা যে বাংলাদেশের জন্য সেটা মঙ্গলজনক হবে। আরেকটি শিরোনাম রয়েছে আমাদের সামনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি অং সান সুচির বিশেষ দূত, মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সুচি দেখা করেছেন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মিয়ানমারের যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এসছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের নাগরিক হিসেবে। এটি বাংলাদেশের পক্ষ থেকে এটি আজকেই প্রথম বললেন মাননীয় প্রধানমন্ত্রী তা নয়, অনেক দিন ধরেই বা একেবারে সেই শুরুর থেকেই কথাগুলো বলা হচ্ছে। এবং মিয়ানমারের যে প্রতিনিধি এসেছেন, অং সান সুচির প্রতিনিধি হচ্ছেন, তার কাছে খুব দৃঢ়তার সঙ্গে বাংলাদেশ এই কথাটি তুলে ধরেছে। এটা তো সত্যি, একদম সঠিকভাবেই বাংলাদেশ এই জায়গাটিতে তুলে ধরেছে। রোহিঙ্গা ইস্যুর সমস্যার সমাধানের জায়গা থেকে বাংলাদেশের একই সঙ্গে কৃতিত্ব আছে, একই সঙ্গে বাংলাদেশের বড় রকমের ব্যর্থতা আছে। আমি যদি বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা করি, ঘটনা ঘটিয়েছে রোহিঙ্গা, মিয়ানমার নির্যাতন করেছে, মিয়ানমার আমাদের ভেতরে তাদেরকে ঠেলে দিয়েছে, মিয়ানমারের নাগরিকদের, আমাদের তারা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের কৃতিত্ব এই জায়গাটিতে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থাগুলোকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, এদের ভার আমরা বহন করতে পারছি না বা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই, সক্ষমতা আমাদের নাই, তারপরে আমরা এদের ভার বহন করছি। মিয়ানমারের উচিত এই রোহিঙ্গাদের ফেরত নেয়া। এটি বাংলাদেশ সরকারের সাফল্য। বাংলাদেশ সরকার নানাবিধভাবে কাজ করেছে। আমি এই অনুষ্ঠানে বলেছিলাম, আবারও বলছি, আমাদের রাষ্ট্রদূতদের সাধারণত আমরা প্রশংসা করি না, তাদের কাজ দেখি না, কিন্তু এই মুহূর্তে মিয়ানমারে যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন তার অত্যন্ত প্রশংসা আছে। তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে বিষয়টি নিয়ে মিয়ানমারের ভেতরে কাজ করছেন, এটি আমি মোটামুটি ভাবে নিশ্চিত করে জেনে বলছি। কিন্তু দুর্বলতা বা ব্যর্থতা যে জায়গাটিতে আমরা আলোচনা করছি রোহিঙ্গাদের ফেরত নিতে হবে, কিন্তু বাংলাদেশে কত রোহিঙ্গা আছে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। জাতিসংঘ বলছে 65,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আমাদের যারা রোহিঙ্গা নিয়ে কাজ করেন বেসরকারি সংস্থাগুলো, তারা বলছেন 5 লক্ষের উপরে রোহিঙ্গা আছে। কিছুদিন আগে আমাদের আইনমন্ত্রী বলেছেন বাংলাদেশে 2 লক্ষ রোহিঙ্গা আছে। এর আগে কেউ একজন আরেকটা সংখ্যা বলেছিলেন। তাহলে রোহিঙ্গাদের আমরা ফেরত নিতে বলছি, আমরা আসলে কত সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে বলছি? যদি 5 লক্ষের উপরে থেকে থাকে তাহলে আইনমন্ত্রী 2 লক্ষের কথা বললেন কিভাবে, কোথা থেকে বললেন? জাতিসংঘ যে 65,000-এর কথা বলছে সেটা তো তালিকা করা, শুধুমাত্র তালিকা করা 32,000, আর এবার যারা এসেছে তাদেরকে মিলিয়ে বলছে 65,000। তাহলে আমরা জাতিসংঘের সঙ্গে বসছি না কেন যে আমার সংখ্যা যে 5 লক্ষের উপরে, সেই সংখ্যাটি নিয়ে আমরা বসছি না কেন? কালকে যদি মিয়ানমার বলে যে আমরা এই রোহিঙ্গাদেরকে ফেরত নিব, তাহলে কিন্তু ফেরত নিবে এই 32,000 বা 65,000 নিয়ে আলোচনা হবে, কথা হবে। আমাদের 5 লক্ষ বা 7 লক্ষ রোহিঙ্গা নিয়ে কিন্তু কথা হবে না। সুতরাং বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে যতটা সক্ষমতার পরিচয় দিয়েছে, বাংলাদেশ নিজস্বভাবে রোহিঙ্গার সংখ্যা নিরূপণের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিয়ে যে রাজনীতি, তাদেরকে পাসপোর্ট করে দেওয়া, তাদেরকে বিদেশে পাঠানো, তাদেরকে দিয়ে মাদক ব্যবসা করানো, তাদেরকে দিয়ে ভোটার করানোর কাজগুলো আওয়ামী লীগের বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক নেতা এই কার্যক্রমগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এখন আওয়ামী লীগ সরকারের উচিত বা বর্তমান সরকারের উচিত
এই রোহিঙ্গা সমস্যার অভ্যন্তরীণভাবে যারা এটিকে পুঁজি করে ব্যবসা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করে এক ধরনের ব্যবস্থা নেয় এবং মিয়ানমারের প্রতি এই দাবিটি বা এই চাপটি আরো জোরালোভাবে প্রয়োগ করে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, জাতিসংঘ সহ অন্যদেরকে আরো বেশি এর সঙ্গে সম্পৃক্ত করা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি তার শেষ ভাষণটি দিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে। সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্রে সবাই একরকম হবে এমন কথা নেই, কিন্তু সবার মধ্যে একতাটি থাকতে হবে। এছাড়া তিনি অনেক বর্ণবাদ সহ বিভিন্ন বিষয়ে দেখেন, বারাক ওবামার ভাষণ অত্যন্ত ড্রামাটিক, অত্যন্ত নাটকীয়, অত্যন্ত ওঠানামা। মনে হয় তিনি মঞ্চে অভিনয় করছেন। কোন জায়গার কোন শব্দটির উচ্চতা কি হবে, আবেগ কতটা হবে, প্রতিটি শব্দের ব্যবহার তিনি সেভাবে করেন। সে কারণে টেলিভিশনের সামনে বসে বা দর্শক আসনের সামনে বসে যতক্ষণ ওবামা কথা বলেন ততক্ষণ দর্শকরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন, মুগ্ধ হয়ে তার কথা শোনেন। এটি ওবামার একটা অসাধারণ গুণ, অতি অসাধারণ গুণ। এই কারণে ওবামা সাধারণ জনমানুষের কাছে যে প্রিয়পাত্র তার একটা বড় কারণ এটি। ওবামার যে নীতি, ওবামার যে ভাষণ, ওবামার যে চাল চলন, আচার আচরণ, তার প্রেক্ষিতে ওবামাকে গণমাধ্যম যেভাবে চিত্রায়িত করেছে এক ধরনের মানবিক মানুষ হিসেবে চিত্রায়িত করেছে। তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে। এটি ওবামার একটি দিক। আরেকটি দিক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তি এবং সেই শক্তির উপরে ভিত্তি করে তাদের যে যুদ্ধংদেহী মনোভাব, ওবামার যে এই অতি মানবিক রীতি বা অতি মানবিক যে দিক, এই দিকের বাইরে তার যে এক ধরনের যুদ্ধের প্রতি এক ধরনের মোহ এবং যুদ্ধের থেকে বের হয়ে না আসা, সেই নীতির কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। জর্জ বুশের সেই নীতির কিন্তু ওবামা কিন্তু অনেকখানি অনুসরণ করেছেন। একটি সংখ্যা যদি আপনাকে বলি, দেখেন 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর 7টি দেশে 26,171টি বোমা নিক্ষেপ করেছে, বোমা ফেলেছে। এর মধ্যে সিরিয়া এবং ইরাকে প্রায় 12,000 করে বোমা ফেলা হয়েছে। কত সাধারণ জনমানুষ এই বোমায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই যে দেশগুলো, আপনার দেশগুলোর কথা বলি, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সোমালিয়া, পাকিস্তান, এই সব দেশে বোমা ফেলা হয়েছে। কতগুলো দেশের একেবারে জাতি হিসেবে দেশগুলোকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। শুরু হয়েছে আগের থেকে, কিন্তু ওবামাও এই নীতিটি অক্ষুণ্ণ রেখেছেন। এই অক্ষুণ্ণ রাখার প্রেক্ষিতে ওবামার যে নীতি, এই নীতিটি যদি খুব নির্মোহভাবে পর্যালোচনা করা হয় তাহলে একজন ওবামার একই সঙ্গে মানবিক দিক, একই সঙ্গে অমানবিক দিক, একই সঙ্গে একটি যুদ্ধবিরোধী দিক, একই সঙ্গে আবার যুদ্ধের প্রতি এক ধরনের মোহের দিকটিও আমরা দেখতে পারি। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। অস্ত্র বাণিজ্য এবং তেল সম্পদের প্রতি তার যে মোহ বা তার যে অধিকার আদায় করে নেয়ার যে প্রচেষ্টা, ওবামাও সেই কাজটিই করেছেন। তবে ওবামা এক ধরনের জনপ্রিয়তা নিয়ে 8 বছর অতিক্রম করে হোয়াইট হাউস থেকে বিদায় নিতে যাচ্ছেন। এবং এত কিছুর পরেও ওবামা ইতিহাসে, খুব মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসেও ওবামা একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে থাকবেন। তার অন্যতম প্রধান কারণ, ওবামা যে সময় এসে দায়িত্ব নিয়েছিলেন সেই সময় পৃথিবী অর্থনৈতিক মন্দার একেবারে চূড়ান্ত অবস্থাতে ছিল। তার 1 নম্বর অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই জায়গা থেকে, অর্থনৈতিক মন্দার জায়গাটি থেকে নানা উপায়ে তিনি মোটামুটি একটি স্থিতিশীল অবস্থা তৈরি করেছেন। নিশ্চয়ই মার্কিন নাগরিকরা বহু বছর পর্যন্ত ওবামার এই কৃতিত্বকে, ওবামার এই কাজকে মূল্যায়ন করবেন, সারা পৃথিবী মূল্যায়ন করবেন ওবামাকে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে রয়েছে। ওয়ানডে এবং টি20-র পর টেস্ট খেলতে নামছে এবং 27 মাস পর বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। আমরা তাদের সাফল্য কামনা করছি, জয় কামনা করছি, ভালো খেলবে সেই কামনা করছি।